অলরাইট, হ্যালো এভরিওয়ান। আমি মুহতাসিম, ইনস্ট্যান্ট স্কুলের সাথে আমি তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো দিস ইজ মাই সেকেন্ড ক্লাস অ্যান্ড আমি পড়াচ্ছিলাম থার্মোডাইনামিক্স। তো ফার্স্টের ক্লাসে কিছু কিছু বেসিক আইডিয়া সম্পর্কে আমরা কথা বলেছি অ্যান্ড কিছু নর্মাল ম্যাথস করেছি। তো মানে আগের ক্লাসে যেটা বলেছিলাম যে এখান থেকে মানে যেখানে শেষ করেছিলাম ওখান থেকে আমি আবার কন্টিনিউ করব। তো আগের ক্লাস পর্যন্ত সমষ্ণ পরিবর্তন বা আইজোথার্মাল চেঞ্জের মানে দু একটা টপিক নিয়ে কথা বলেছিলাম অ্যান্ড রুদ্ধতাপীয় পরিবর্তন বা ডায়াবেটিক চেঞ্জ এটা নিয়ে একটু বলেছিলাম জাস্ট। তো এবার আসি রুদ্ধতাপীয় পরিবর্তন নিয়ে একটু ডিটেইলড বা একটু ফর্মুলা বেসড জিনিস। আচ্ছা, রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে যে জিনিসগুলো থাকে, যে ক্যারেক্টারিস্টিক্সগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, মানে জেনারেল যে কোনো বই আছে, তো সেগুলো তোমরা একটু দেখে নিও। তো ওইটার জাস্ট মানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে এটা ডিরেক্টলি বয়েল চার্জ ল ফলোভাবে করে না। তো আমরা যেমন আইজোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে দেখেছি যে পিভি ইকুয়াল টু এনআরটি, তো এখানে P1V1 ইকুয়াল টু P2V2। তো এই ক্ষেত্রে স্লাইটলি ডিফারেন্ট হয় আর কি জিনিসটা। তো এখানে আমরা যদি লিখি অ্যাডিয়াব্যাটিক চেঞ্জ, আমার লেখা কি দেখা যাচ্ছে ঠিক মতো? দেখা গেলে একটু বলো যে যদি কোনো অসুবিধা হয়ে থাকে। আচ্ছা, অ্যাডিয়াব্যাটিক চেঞ্জের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা সামান্য বদলায়। P1V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2V2 টু দি পাওয়ার গামা। আচ্ছা, তো এইখানে এই যে গামাটা আছে এটাকে বলা হয় হচ্ছে অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স, বা মানে ইটস লাইক কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। তো যেভাবে আর কি ভলিউম চেঞ্জটা ওয়ার্ক করে। আর এটার সাথে করেসপন্ডিং আরও কিছু ফর্মুলা আছে যেগুলো মানে পি আর ভি দিয়ে যেগুলো, ওগুলো হচ্ছে টিভি দিয়ে যেগুলো হয়। T1V1 to the power gamma minus 1 equal to T2V2 to the power gamma minus 1. লেখা দেখা যাচ্ছে কি? আচ্ছা, প্রবাবলি যাচ্ছে। আচ্ছা, তো এটার সাথে একটা থার্ড ফর্মুলা যেটা মানে সব কিছুই হচ্ছে এই বেসিক এই একটা জায়গার থেকে আর কি ডিরাইভ করা হয়। হ্যাঁ, এটা একটা বড় ডেরিভেশন আছে, তোমরা বই দেখলেই আর কি বোঝার কথা, এটা তেমন কমপ্লিকেটেড কিছু না। তো এটার সাথে যে থার্ড ফর্মুলাটা, মানে ফর্মুলা গামাটা আসার কারণে মানে বেসিক জায়গা থেকে একটু বদলায় গেছে। মার্কার ইজ নট ওয়ার্কিং ভেরি গুড। ওয়ান মাইনাস গামা equal to T2 P2 1 minus gamma by gamma. আচ্ছা, প্রবাবলি আমরা দেখতে পাচ্ছি ফর্মুলাগুলো। এগুলো হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে ফর্মুলাস। তো আচ্ছা, আমরা যদি একটা সিম্পল একটা ম্যাথ দেখি এটার সম্পর্কে। আচ্ছা, একটা ম্যাথ দেখলে আমরা বুঝতে পারবো যে ফর্মুলাগুলো কীভাবে ওয়ার্ক করে। তো আচ্ছা, আমি এটা মুছে দিই, প্রবাবলি সবাই বুঝতে পেরেছো যে কি লেখা। আচ্ছা, 25 ডিগ্রি সেলসিয়াসে বায়ুমণ্ডলীয় চাপে আবদ্ধ শুষ্ক বায়ুকে হঠাৎ বা রুদ্ধভাবে সংনমিত করে আয়তন অর্ধেক করা হলো। তাহলে আমরা ইনফরমেশন যেটা পাওয়া গেল, প্রেশার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ মানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, আর তারপরে থাকে হচ্ছে V2 আর V1। এখানে কি বলা হলো যে আয়তন অর্ধেক করা হলো। তাহলে V1 যদি হয় V, তাহলে V2 হবে হচ্ছে V/2, কারণ অর্ধেক করে ফেললো আয়তন। তো চূড়ান্ত তাপমাত্রা আর চাপ নির্ণয় করো। তো তাপমাত্রার যে ফর্মুলাটা যেটা টি দিয়ে, সেটা আমরা কি দেখলাম কেবল, যেটা তাপমাত্রা আর ভলিউম মানে রিলেটেড এটাতে। তো T1V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1
ইকুয়াল টু টি টু ভি টু টু পাওয়ার গামা মাইনাস ওয়ান। এই যে, তো এখন এখানে আমাদের টেম্পারেচার কি দেওয়া আছে না, ইনিশিয়াল টেম্পারেচার, মানে যেটা দেওয়া কি, মানে ফার্স্ট কন্ডিশন যেটা T1 দেওয়া আমাদের। তো এটাকে আবার কেলভিনে নিয়ে যাব, 298 কেলভিন। তো এটা বসাবো, ভিটাকে যদি আমরা বসাই এভাবে নর্মালি, আচ্ছা আমাকে একটু এক্সপ্লেন করে দিই। তো এই ক্ষেত্রে আমাদের বের করতে বলছে চূড়ান্ত তাপমাত্রা, মানে সেকেন্ড কন্ডিশনে আর কি তাপমাত্রাটা কী হবে। তো আমরা লিখি যে T1-এর জায়গায় আমরা একবার বসাই দিই 298 ইন্টু ইনিশিয়াল ভলিউম হচ্ছে আমরা ভি ধরেছি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু T2 হচ্ছে আমরা জানি না, এটা আমরা বের করতে হবে। আর আমার হচ্ছে পরের ভলিউম যেটা, সেটা হচ্ছে V/2 হোল টু দি পাওয়ার গামা। আচ্ছা, তো এখানে এই যে গামা যেটা দেওয়া আছে, ওই অ্যাডিয়াবেটিক ইন্ডেক্সটা, ওইটার ভ্যালুটা আমাদের এখানে দেওয়া আছে। গামার ভ্যালু হচ্ছে 1.4। তো এটা সম্পর্কে আমি একটু পরে আর একটু এক্সপ্লেন করে বলবো যে গামা জিনিসটা কী অ্যান্ড কীভাবে ওয়ার্ক করে। তো এখান থেকে যেহেতু আমাদের ফর্মুলাতে একটা পাওয়ার থাকে, তো আমরা সবসময় চেষ্টা করি কি যে যেই জিনিসটার উপরে পাওয়ার থাকে ওই জিনিসগুলোকে একসাথে নিয়ে আসার জন্য। তাহলে আর কি পাওয়ারটাকে কমন রেখে আমরা ওটাকে কাটাকাটি করবো, যে কোনো সিম্পলিফিকেশন করার থাকলে সেটা করে নিতে পারবো। তো যেহেতু আমাদের নোন ভ্যালুসগুলো হচ্ছে এ পাশে, এখানে আছে একটা নোন ভ্যালু, আর এটা তো আমাদের আননোন। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে একটা ক্রস মাল্টিপ্লাই করে এ পাশে নিয়ে চলে আসলে 298, এখানে কি থাকে ভি ডিভাইডেড বাই V/2, V/2 পুরোটার উপরে গামা থাকবে এবার, কারণ হচ্ছে এটার উপরে পাওয়ারও যায়, এটার উপরে পাওয়ারও যায়। তো আমরা জাস্ট একইভাবে লিখে দিতে পারি এখানে, এটা ইকুয়ালস টু T2। তো এখান থেকে আমরা যদি এখন মানে এইটাকে কাটাকাটি করে দিই, আর 1 ডিভাইডেড বাই হাফ মানে হচ্ছে 2, আর 2 টু দি পাওয়ার 1, আচ্ছা এগুলো মুছে দিই, হ্যাঁ অনেক বড় করে লিখে ফেলতেছি। আর একটু ছোট করে লিখলে কি হবে একটু বলো তো। ওকে, আচ্ছা 298 into 2 to the power 1.4 equal to T2। আচ্ছা, তো তাহলে এটা তো আমাদের ক্যালকুলেটরে করতে হবে। wait, where did I keep my calculator? আচ্ছা give me a moment, huh? I think I forgot my calculator. Guys, I'm really sorry, আমি আসলে ক্যালকুলেটরটা খেয়াল ছিল না কই ছিল। আচ্ছা 2 to the power 1.4 into 298, wait, 1.4 না ঠিক, ও মাই, আচ্ছা আমরা একটা ফর্মুলা একটু ভুল লিখেছিলাম। টি আর ভি এর ক্ষেত্রে তো গামা মাইনাস 1 আসে। এক্স্যাক্টলি, তাহলে 1.4-এ মাইনাস আসবে। আচ্ছা যারা যারা ফলো করছিল একটু একটু দেখে নাও, হ্যাঁ ফর্মুলাটা একটু ভুল লিখেছিলাম আমি পিভি ফর্মুলা লিখে ফেলেছিলাম। তো টি এর ক্ষেত্রে তো গামা মাইনাস 1 আসে, বাকি সবই সেম। তো এটা থাকলে আর কি ক্যালকুলেশন 2 to the power 0.4, T2 আসে 393.21, আচ্ছা 21 কেলভিন। এটা হলো আমার T2। আর এই একই প্রসেসটা ফলো করে আমরা মানে প্রথমে যে ভুল ফর্মুলা যেটা লিখেছিলাম,
তো ওই একই ফর্মুলা পিভি দিয়ে যদি করি, সেমভাবে আমরা সেকেন্ড প্রেশারটা পেয়ে যাবো, কারণ ফার্স্ট প্রেশারটা আমাদের বলা হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার, তো এর পরের প্রেশারটা আমরা একইভাবে পেয়ে যাবো। যদি মানে না করে দিলেও হবে, আমি জাস্ট একটু লিখে দিই, আমাকে একটু বলো তো যে প্রেশারটা কত আসবে। আমি ফর্মুলাটা লিখে দিই, তো ওখান থেকে আমাকে বের করে একটু কমেন্টে জানাও দেখি কে কে পেরেছ। গামার ভ্যালু এখানে দেওয়া আছে, P1 এর ভ্যালু হচ্ছে 1 atm, অ্যাটমসফেরিক প্রেশারে এনে দিও আমাকে, সমস্যা নেই। আর V2 হচ্ছে V/2 আর V1 হচ্ছে V। এগুলো হচ্ছে আমাদের গিভেন ইনফরমেশনস, এটা হচ্ছে আমার ফর্মুলা, আমাকে একটু দেখাই দিও দেখি। আচ্ছা, এরপরে আমি আগাবো হচ্ছে এই কার্নোস সাইকেল নিয়ে। মানে কার্নোস একটা ইঞ্জিন, মানে একটা সবচেয়ে জেনারেল টাইপ অফ ইঞ্জিন আর কি, যেটা এক্সপ্লেন করে হচ্ছে দুইটা মানে 4টা স্টেপে হয় আর কি এটা টোটাল ফাংশনিংটা। তো এইটা হচ্ছে আমরা জেনারেলি পিভি একটা মানে লেখচিত্র দিয়ে দেখি, প্রেশার ভার্সেস ভলিউমের একটা লেখচিত্র দিয়ে আমরা পুরো আইডিয়াটাকে এক্সপ্লেন করা হয়, যে 4টা স্টেপকে, যে দুইটা থাকে হচ্ছে সমষ্ণ আর দুইটা থাকে হচ্ছে রুদ্ধতাপীয়। তো প্রথম আমরা যদি একটা ইনিশিয়াল পয়েন্ট ধরি, যে একটা কন্ডিশনে যে একটা মানে সামথিং প্রেশার আর কোনো একটা ভলিউমে, মানে পুরো সিস্টেমটা স্টার্ট হলো, তো আমরা জেনারেলি এটাকে এক্সপ্লেন করা হয় যে একটা সিলিন্ডারের মধ্যে একটা গ্যাস আছে, তো সেটার মধ্যে আমরা চাপ দেওয়া হচ্ছে, বা ওই গ্যাসটা আর গ্যাসের উপরে হিট দেওয়া হলে গ্যাসটা কীরকমভাবে এক্সপ্যান্ড করে, অ্যান্ড ওটার চাপের এফেক্টটা কী হয় আর ভলিউমের চেঞ্জটা কীরকম আসে, এসব নিয়ে। তো সবচেয়ে জেনারেল ডায়াগ্রামটা হচ্ছে এরকম যায়, এখানে আসে ফেরত, তারপরে আবার উপর থেকে মিলে যায়। তো প্রসেস যে একটা মানে মেকানিক্যাল প্রসেস বা কেমিক্যাল প্রসেসের ক্ষেত্রে দুই ধরনের প্রসেস থাকে, একটা হচ্ছে রিভার্সিবল আর একটা হচ্ছে ইরিভার্সিবল। তো রিভার্সিবলের, আচ্ছা ওয়েট আমি একটু বাংলাটা বলি, হ্যাঁ বাংলাটা বললে সুবিধা হবে। আচ্ছা, রিভার্সিবলের বাংলা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, আর আরেকটা হচ্ছে অপ্রত্যাবর্তী। রিভার্সিবল আর ইরিভার্সিবল। তো আচ্ছা, রিভার্সিবল প্রসেস হচ্ছে যে আমরা ইনিশিয়াল কন্ডিশন বা শুরু করলাম যে এক অবস্থায়, একটা পুরো সাইকেল কমপ্লিট করার পরে, যে কোনো ধরনের সাইকেল, মনে করো কোনো একটা কাজ করা হলো, তারপরে আবার কোনো হিট নেওয়া হলো, যেভাবেই হোক না কেন পুরো প্রসেসটা কমপ্লিট, একটা সাইকেল কমপ্লিট করার পরে যদি আমাদের ইনিশিয়াল সকল কন্ডিশনগুলোতে আমরা আবার আসতে পারি, সেটাকে বলা হয় হচ্ছে রিভার্সিবল একটা প্রসেস। আর ইরিভার্সিবল হচ্ছে মাঝখান দিয়ে যদি কোনো কিছু আমাদের মানে এক্সট্রা চলে যায়, যেটা আর কি ফেরত নিয়ে আসা পসিবল না আমাদের, তো সেগুলো হচ্ছে ইরিভার্সিবল। আমরা হচ্ছে মানে যখন এনি কাইন্ড অফ ইঞ্জিন বা কিছু নিয়ে কাজ করে থাকি, এই আইডিয়াটা যে পুরা কমপ্লিটলি রিভার্সিবল, এই আইডিয়াটা যখন আমরা কোনো একটা মেকানিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করি, সেই জিনিসটা বেশ কাল্পনিক আসলে, কারণ এভাবে আসলে হয় না। বাট ম্যাথমেটিক্যাল ইজের কারণে আমরা ধরে নিই যে একটা রিভার্সিবল প্রসেসের মধ্যে আমরা কাজ করছি, তাহলে আর কি মানে ভ্যালুগুলো আর কি কোইনসাইড করে, তাছাড়া মানে ভ্যালু মিলবে না আসলে। তো যেমন দেখলাম যে এইখানে আমরা ইনিশিয়াল কন্ডিশন থেকে শুরু করার পরে 1টা 2টা 3টা 4টা স্টেপের পরে এসে আবার কিন্তু ইনিশিয়াল কন্ডিশনে এসছে, তাহলে এখান থেকে বলা যায় যেটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। তো ফার্স্ট স্টেপে যেটা হয়, আমরা এখানে কোঅর্ডিনেটস, মানে একটা কার্নোস ইঞ্জিনের কোঅর্ডিনেটস বলা হয়, তো যে কোনো একটা লেখচিত্র কোঅর্ডিনেটস বলি আমরা। তো এক্স আর ওয়াইয়ের ভ্যালু, এখানে এক্সের ভ্যালু কী হয়, ভলিউম, আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে প্রেশার। তো আমরা এখানে যে কোনোভাবে আর কি লিখে দিই যে এই কন্ডিশনে প্রেশার হচ্ছে P1 আর ভলিউম হচ্ছে V1, এখানে প্রেশার P2, ভলিউম V2। তো এভাবে আর কি আগাতে থাকবো, P3 V3, P4 V4, এগুলো হচ্ছে আমাদের থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস। আচ্ছা, তো এই যে প্রথম যে কাজটা হয়, প্রথম যে স্টেপটা, এখানে হচ্ছে একটা হিট সোর্স। আচ্ছা, আমরা আগের ক্লাসে বলে নিয়েছিলাম যে একটা মানে থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে কয়েকটা বেসিক জিনিস থাকে, সেগুলো হচ্ছে একটা হিট সোর্স থাকে, মানে যেখান থেকে তাপ দেওয়া হয় সিস্টেমটার মধ্যে, তারপরে ওই সিস্টেমটা কাজ করে কোনো একটা, তারপরে যেই কাজটা করার পরে যে রেসিডুয়াল হিটটা থাকে, মানে হচ্ছে যে হিটটা তাপটা বাকি থাকে, সেই তাপটা বাকি তাপটা আবার হিট সিঙ্কে চলে যায়। তো এখানে হিট সোর্স থেকে হিটটা পায় আমাদের পুরো সিস্টেমটা। তো এখান থেকে এটাকে আইজোথার্মাল প্রসেস বলে, আইজোথার্মাল প্রসেস। তো আইজোথার্মালের অর্থ হচ্ছে সমউষ্ণ,
মানে টেম্পারেচারের কোনো চেঞ্জ নেই, তাই বলা যাবে এখানে আমরা T1 টেম্পারেচারে পুরো স্টেপটা কাজ করে। এটা হচ্ছে একটা গ্যাস, এই যে ভলিউম বাড়ছে না, একটা গ্যাসকে হিট দেওয়ার কারণে ওর যে ইনিশিয়াল ভলিউম ছিল, তো যেহেতু ডান দিকে যাচ্ছে মানে ভলিউম বাড়ছে, তো আর ভলিউম বাড়ছে আর প্রেশার স্লাইটলি কমে, খেয়াল করে দেখো খুব স্লাইটলি একটু কমছে প্রেশারটা, ইনিশিয়াল প্রেশার যেটা ছিল ওখান থেকে স্লাইটলি কমে, বাট ভলিউমটা কিন্তু বেশ বাড়লো। মানে তাপ, একটা গ্যাসকে যদি আমি তাপ দিই তাহলে অবশ্যই এটা মানে এনার্জিটা বাড়বে না, তো বাড়ার কারণে কি হয়, হিটেড আপ হলে কি মানে ভেলোসিটি বেড়ে যায়, মানে গতি বেড়ে যায়, তাই হচ্ছে ওটার আয়তনটাও বেড়ে যায়। তো প্রথমটা আইজোথার্মাল মানে হচ্ছে সমষ্ণ একটা প্রক্রিয়া, যে এখানে এই যে এখান থেকে যে এই পর্যন্ত আসলো, এইটার যে গ্রাফের যে নিচে যেই পুরোটা এরিয়াটা, এইটা হচ্ছে এতখানি কাজ করলো, মানে এই যে হিটটা যে দেওয়া হলো, ওই যে আমরা শুরুতে একটা দেখেছিলাম না, যে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, হ্যাঁ এই কাজটাই আর কি। এই কাজটা হচ্ছে এখানে ইন্টারনাল এনার্জি কিছু চেঞ্জ করবে, যা হিট দেওয়া হলো কিছুটা নিবে সে, আর হচ্ছে বাকিটা কাজে রূপান্তর করে দেবে। তো এই যে আইসোথার্মাল প্রসেসে কাজটা হয়, এইটার এরিয়াটা হচ্ছে এইটা। সেকেন্ড স্টেপটা হচ্ছে একটা অ্যাডায়াবেটিক প্রসেস। তো অ্যাডায়াবেটিক প্রসেসটা কি, সেটা হচ্ছে রুদ্ধ তাপ, মানে তাপের কোনো চেঞ্জ আসে না। তো প্রথম স্টেপটাতে আমরা কি করলাম, বাহির থেকে একটা হিট নিলাম, নিয়ে আমাদের গ্যাসটা এক্সপ্যান্ড করলো, মানে বাড়লো আর কি, আয়তনে বাড়লো। তো আয়তনে বাড়ার পরে এরপরে আমরা তাপ দিচ্ছি না ওটাকে, কিন্তু এই যে সামনে সে যে এক্সপ্যান্ড করছে, তো এটার একটা ইনার্শিয়া কাজ করে, যে সে মানে ফিজিক্সের যে কোনো কিছু তো লতে এটাই বলে, যে জিনিসটা করতে থাকে সে সেটাই করতে থাকতে চায়, মানে আনলেস বাহির থেকে এক্সটার্নাল কোনো মানে তাকে ফোর্স বা কোনো কিছু দিয়ে তাকে আটকানোর চেষ্টা করানো হয়। তো ওই ইনার্শিয়ার কারণেই সে আরও এক্সপ্যান্ড করবে, কিন্তু আরও এক্সপ্যান্ড যে করবে তাহলে তার শক্তিটা কোত্থেকে পাচ্ছে, বাইরে থেকে তো আমি কোনো তাপ দিচ্ছি না। সে করে কি, এই যে তখন যে ডিকিউ যখন জিরো, মানে অ্যাডায়াবেটিক প্রসেস তো ডিকিউ এর ভ্যালুটা আসা হচ্ছে জিরো, তাই না? তো তখন এই যে কি বলেছিলাম, যে ইন্টারনাল এনার্জিটাকে ইউজ করবে সে, তখন ইন্টারনাল এনার্জিকে ইউজ করে সামান্য কিছু এক্সপ্যানশন করতে পারবে, কারণ ইন্টারনাল এনার্জি ইউজ করার জন্য তো তার ভেতর থেকে বন্ডের এনার্জিগুলোকে টানতে হয়, তো সেটা একটা কষ্টের কাজ, তো এই জন্য আর কি সে ঠিকমতো বেশি একটা এক্সপ্যান্ড করতে পারে না এই ক্ষেত্রে। তো এই যে অ্যাডায়াবেটিক প্রসেসে বাকি এক্সপ্যানশনটুকু হয়। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এই গ্রাফটার যে নিচের যে এরিয়াটুকু না, এইটা হচ্ছে তার কাজ। এরপরে থার্ড স্টেপটা, এখানে যে একটা টেম্পারেচার ছিল, একটা তো কনস্ট্যান্ট টেম্পারেচার ছিল, পরে হচ্ছে আবার এখানে একটা চেঞ্জ আসলো, কোনো হিট এক্সচেঞ্জ না হয়, কিন্তু এখানে কিন্তু টেম্পারেচারটা বদল হলো। তো এখানে বলে রাখা ভালো যে T1 গ্রেটার দেন T2 অবভিয়াসলি। তো তারপরে যে থার্ড স্টেপটা, এটাও একটা আইজোথার্মাল প্রসেস। তো বললাম না 4টা স্টেপ বা 2টা প্রসেস, আইজোথার্মাল একবার, অ্যাডায়াবেটিক একবার, সমষ্ণ রুদ্ধতাপ, সমষ্ণ রুদ্ধতাপ। তো এরপরের কাজটাকে আমরা বলা হয় যে আইজোথার্মালি সে এই যে সারাউন্ডিং মানে আমার সিস্টেমের বাইরে যেটা, সেটা তার উপরে কাজ করবে, সেটা তার উপরে কাজ করে গ্যাসটাকে কম্প্রেস করবে। মানে মনে করো যে আমরা একটা সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন রেখে দিয়েছি, তো গ্যাসটা এক্সপ্যান্ড করলো, তো এরপরের কাজটা হচ্ছে আমি আবার চাপ দিলাম, তাহলে কি সারাউন্ডিং থেকে কাজ করছে না গ্যাসটার উপরে, গ্যাসটা তো আমার সিস্টেম, তো গ্যাসটার উপরে কাজ করছে, চাপ দিচ্ছে, তো এইটা হচ্ছে সেটার কাজটা এখানে দেখানো হয়। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে চাপ দিয়ে তাকে আবার ফেরত নিয়ে আসা হলো, তার ভলিউমটা আবার কমানো হলো এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, তো এইটার জন্য যে কাজটা প্রয়োজনীয় পড়ে, এই যে এই গ্রাফটার নিচে যে এরিয়াটুকু, এইটা হচ্ছে সেই কাজটুকু। তো সিমিলারলি এই যে লাস্ট স্টেপটা না, এটাও তো আবার অ্যাডায়াবেটিক প্রসেসে হয়। তো এইটা যে এখান থেকে এই পর্যন্ত উপরে আসে, এই যে গ্রাফটা দেখা যাচ্ছে, এই যে নিচের পার্টটুক, এইটা হচ্ছে ওই মানে ফোর্থ স্টেপ, যেটা ওই অ্যাডায়াবেটিক প্রসেসের সিস্টেমের উপরে কাজ করা হচ্ছে। তো নেট একটা ওয়ার্ক হয়, মানে কৃতকার্য আর কি। তো নেটওয়ার্কটা কি, এটা তো বোঝাই যাচ্ছে যে এখান থেকে যে এই পুরোটা কাজ হলো, তারপরে পুরোটা কাজ হলো, এইখান থেকে এই পুরো গ্রাফটার নিচের যে এরিয়াটুকু, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, এইখান থেকে এই নিচেরটুকুর যে এরিয়াটুকু, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। আমি পজিটিভ ওয়ার্ক থেকে নেগেটিভ ওয়ার্কটা যদি বাদ দিই, তাহলে শেষ পর্যন্ত বাকি থাকে কি এই ভিতরের ইয়েটা না, এই পোর্শনটুকু, এইটাই হচ্ছে নেটওয়ার্ক বা কৃতকার্য আর কি। এইটা দিয়ে আর কি এক্সপ্লেন করে একটা কার্নো সাইকেলের নেটওয়ার্কটা কত হয়।
তো আমরা যে এই যে বিভিন্ন প্রসেস দেখলাম না স্টেপ, এখানে প্রেশার 1 ভলিউম 1, প্রেশার 2 ভলিউম 2, এখান থেকে কি এই চেঞ্জটাকে আমরা হচ্ছে ওই যে জেনারেল যে ফর্মুলাটা দেখেছি ওই বয়েলস ল চার্লস ল ফলো করা P1 V1 এর ওইটা, এটা এরকম আসে। অ্যাডায়াবেটিকের জন্য যেগুলো ফর্মুলা দেখলাম এটা এভাবে আসে। আচ্ছা, আমি যে কোয়েশ্চেনটা করছিলাম ওটার কি কোনো এসছে? আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের কার্নো সাইকেলের মানে মানে বেসিক আইডিয়াটা আর কি, যে কীভাবে কীভাবে কাজ করে, কোন স্টেপে কী কাজ করে। আচ্ছা, তো বলেছিলাম যে গামা সম্পর্কে একটু বলবো আর কি, তো আমি এটা মুছে দিলাম। এই গামাটার ভ্যালুটা আসা হচ্ছে একটা স্পেসিফিক গ্যাসের জন্য, প্রত্যেকটা স্পেসিফিক গ্যাসের জন্য একটা মানে ভ্যালু থাকে, এই যে এইসব এই সিপি আর সিভির, তো এটার উপরে ডিপেন্ড করে গামার ভ্যালুটা আসে। তো সিপি কি? সিপি হচ্ছে সমচাপীয় অবস্থায় একটা গ্যাসের স্পেসিফিক হিট। আচ্ছা, স্পেসিফিক হিটের বাংলাতে কি ছিল? মোলার আপেক্ষিক তাপ। ইয়েস। তো সিপি হচ্ছে একটা সমচাপীয় অবস্থায় মোলার আপেক্ষিক তাপ, আর সিভি হলো একটা সম আয়তন অবস্থায় মোলার আপেক্ষিক তাপ। তো এই দুইটা ভ্যালুর উপরে ডিপেন্ড করে একটা গামার ভ্যালু আসে, যে গামাটা একটা গ্যাসের জন্য কি ভ্যালু ইয়ে করবে। তো জেনারেলি এটাতে এর বেশি কিছু লাগে না, মানে আমরা ম্যাথমেটিক্যালি যে ইয়ে করি, তো এখানে আমাদের গামার ভ্যালুটা জেনারেলি দেওয়া থাকে, আইদার গামার ভ্যালু দেওয়া থাকে আর না হয় সিপি সিভির ভ্যালু দেওয়া থাকে, যেটা দিয়ে আমরা পরে গামার ভ্যালুটা বের করে নিয়ে ম্যাথসটা করতে পারি। তো সিপি সিভির বিষয়টা গেল। আমরা আসি এবার, গতকাল আমি সমষ্ণর একটা ম্যাথ করাচ্ছিলাম সমষ্ণ কন্ডিশনের জন্য, সেই ম্যাথটাতে একটু ব্যাক করি। যে কার্নো সাইকেল, ওই জন্য একটু স্কিপ করে চলে গিয়েছিলাম ওইটা, কারণ কার্নো সাইকেলটা বোঝানো হয়েছিল না তখন। আচ্ছা, এবার আসি এখানে, যে কার্নো ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন ও প্রসারণের অনুপাত 1:2, মানে কম্প্রেশন টু এক্সপ্যানশন। আচ্ছা, এটা এভাবে না লিখলেও চলবে। কম্প্রেশন টু এক্সপ্যানশন হচ্ছে 1:2, মানে কম্প্রেশন আর এক্সপ্যানশন বিষয়টা কিন্তু শুধু ভলিউমের ক্ষেত্রেই বলা হয় এখানে, মানে চাপের তো কোনো কম্প্রেশন এক্সপ্যানশনের বিষয়টা আসবেই না। তো আচ্ছা, বাংলায় বলি, সংকোচন ও প্রসারণ এটার বিষয়টা আয়তনেই আসবে শুধু। আচ্ছা, এতে কার্যনির্বাহক বস্তু হিসেবে 3 মোল দ্বিপারমাণবিক গ্যাস ব্যবহার করা হলো। আচ্ছা, 3 মোল গ্যাস ব্যবহার করা হলো। তা আমরা একটা আইজোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রসেসের জন্য কি দেখেছি, যে পিভি ইকুয়াল টু এনআরটি, মানে এটাই তো আমাদের বয়েলস ল চার্লস ল ফলো করার যে আইডিয়াটা। তো সমষ্ণতে তো এটা ফলো করে, রুদ্ধতাপে না হয় করে না। তো এই ক্ষেত্রে বললো যে ভলিউমের কম্প্রেশন মানে আয়তনের চেঞ্জটা হবে 1:2। তাহলে আমি যদি V1টা থাকে তোমার ভি, আর V2টা হচ্ছে V/2, V/2, V/2 কি? আচ্ছা না, এক্সপ্যানশনটা ডাবল, তাহলে আমরা V1টাকে বলবো হচ্ছে V, আর V2কে বলবো হচ্ছে 2V। এক্সপ্যানশন যেহেতু মানে প্রসারণ, ইয়েস, প্রসারণ হচ্ছে 2। তো এখন আমরা এই রেশিওটা ধরে আমরা ম্যাথসের দিকে আগায় যাই, যে আমরা কি ছিল পিভি ইকুয়াল টু এনআরটি। আমরা একটা মানে গ্যাসের উপর যখন কাজ করি সেটার বেসিক ফর্মুলাটা কি ছিল, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো এই যে ওয়ার্কটা ডিডাব্লিউটাকে আমরা গতকাল বলেছিলাম না, গতকাল না তো তার আগের ক্লাস যখন হয়েছিল, পি ডিভি, মানে একটা গ্যাসের জন্য একটা প্রেশারে, একটা ডেফিনিট প্রেশারে যদি ভলিউমের চেঞ্জ হয় সেটাই না ওয়ার্ককে রিপ্রেজেন্ট করে, যে মানে কি কাজটা হলো। তো এই যে পিডিভি, তো আমার কাজ হচ্ছে এখন যে এই যে ডিভি আছে না, আমরা জেনারেলি যখন একটা মানে কাজের একটা জিনিস বের করতে যাই আমরা, যেখানে মানে খুব ইজি বা লিনিয়ার কিছু থাকে না, সেক্ষেত্রে আমাদের যে কোনো কিছু লেখচিত্রের মাধ্যমে তো করি আমরা। তো লেখচিত্রের এরিয়াগুলো আমরা কীভাবে বের করি, ইন্টিগ্রেশন করে। তো এখানে আমরা ওই ডিভি যেহেতু আছে না, ওটাকে আমরা ইন্টিগ্রেট করবো, যে প্রেশারের ভ্যালুটাকে
আমরা অন্য কনস্ট্যান্ট এবং ভলিউমের রেসপেক্টে নিয়ে এসে তারপরে হচ্ছে আমরা ভলিউমের রেসপেক্টে ইন্টিগ্রেট করে দেব। তো আমরা এখন প্রেশারের ভ্যালুটাকে নিয়ে আসি, পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে পি ইকুয়াল টু এনআরটি বাই ভি, তাই না? তাহলে এখন আমরা যদি ইন্টিগ্রেট করি ডিভির রেসপেক্টে, কারণ চেঞ্জটা তো আয়তনেতেই আসবে, তো আয়তনে যেহেতু আসবে তাহলে আয়তনের রেসপেক্টে নিয়ে গেলাম এন আর টি বাই ভি। এখানে মোল নাম্বার বলে দেওয়া আছে, টেম্পারেচার কি বলা আছে? টেম্পারেচার এখানে বলা, আচ্ছা কোয়েশ্চেনে বলা নাই, বাট ও না, লেখচিত্র দেওয়া আছে একটা, ইয়েস এখানে বলা আছে সব কিছু, আমরা এটা মুছে দিলাম। এইটা হচ্ছে আমাদের ম্যাথসের লেখচিত্র, একদম জেনারেল একটা কার্নো ইঞ্জিনের একটা সাইকেল দেওয়া। তো এখানে টেম্পারেচার বলা আছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের টেম্পারেচার দেওয়া, তাহলে এটা একটা ধ্রুবক, আর হচ্ছে একটা ধ্রুবক, এন একটা ধ্রুবক, তাহলে আমাদের ভ্যারিয়েবল থাকে কোনটা? শুধু ভি। তো আমরা এই সবগুলোকে যদি এপাশে সরাই নিয়ে আসি, এন আর টি ইন্টিগ্রেশন করবো আমরা 1/v-কে ডিভির রেসপেক্টে। আচ্ছা, এখন বিষয় আসছে যে ইন্টিগ্রেট যে করবো কোথা থেকে কোথা পর্যন্ত। আমরা কি জানি না এখানে যে P1 V1 কন্ডিশনগুলোকে আমরা এভাবে বলি P2 V2, তাহলে এই ফার্স্ট ভলিউম মানে চেঞ্জ হচ্ছে কিসে? আয়তনে। তাহলে প্রথম আয়তন থেকে এই আয়তন পর্যন্ত আমরা যদি, এটা কি, এটা আমাদের যে এক্স অক্ষ বরাবর আমরা কি ধরেছি? আয়তন। আমাদের কি করতে হবে? এই লাইনটাকে এইটার রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে, এই আয়তনের রেসপেক্টে, তাহলে না আমরা এটার পুরো এরিয়াটা পাবো যে কী কাজটা হলো। তো ওইটাই করছি আমরা। তো V1 থেকে V2 লোয়ার লিমিট আসবে V1, আপার লিমিট আসে V2, এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটা, যে আমরা তাহলে কাজটা পেয়ে যাব এখান থেকে। তো আমরা যদি ইন্টিগ্রেশনটাকে আগায় যাই, এটা থাকুক আপাতত, এটা লাগবে, আচ্ছা না দরকার নেই, এপাশে লিখে রেখেছি। তো 1/v এর ইন্টিগ্রেশন কি আমরা তো জানি যে ln v, তাই না? তো আর যেহেতু ডেফিনিট ইন্টিগ্রাল, তো আচ্ছা এটাকে আমরা অন্য ব্র্যাকেট দিই, v2 v1। হোপফুলি এই বেসিক ইন্টিগ্রেশনগুলো তোমাদের অসুবিধা হওয়ার কথা না। তো আচ্ছা, তো এরপরে এই যে V2 V1, আর এখানে কি ছিল? এনআরটি, তো আমরা এটা মুছে দিই। তো যেহেতু আমাদের একটা ডেফিনিট ইন্টিগ্রাল, সেক্ষেত্রে তো আমাদের ইন্টিগ্রেশনের জন্য কোনো কনস্ট্যান্ট ধরতে হবে না। আচ্ছা, তো এইটা মানে কি? ln v ধরেছে না? হ্যাঁ। তো এখান থেকে জাস্ট বাদ দিব আমরা হায়ার ভ্যালু থেকে লোয়ার ভ্যালুটা। তো এন এর ভ্যালু কি দেওয়া? 3 মোল, আর এর ভ্যালু তো আমরা জানি 8.31, টেম্পারেচারের ভ্যালুটা দেওয়া ছিল 30 ডিগ্রি সেলসিয়াস না? 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত আসবে? এটা 273 প্লাস 30 হচ্ছে 303 ইন্টু এলএন এর ভিতরে আমরা ভলিউমের চেঞ্জটা রেখে শুধু V2 বাই V1, এটাই। তো V2 বাই V1, তো V2 এর ভ্যালু হচ্ছে 2V, আর V1 এর ভ্যালু তো হচ্ছে V, কারণ আমরা বলেছিলাম কম্প্রেশন রেশিওটা 1:2, কম্প্রেশন রেশিও আর এক্সপ্যানশন রেশিও যেটাই বলো না কেন। তো এইখানে আসবে, এটাকে আমি যদি ডিরেক্টলি লিখে দিই 2V বাই V, তাহলে VV কাটাকাটি চলে যায়, ln 2 থাকে, তারপর বাকিটা ক্যালকুলেটরের কাজ। আমাদের ভ্যালুটা আসে 8.31 ইন্টু 303 ln 2। তাহলে আমাদের লাস্ট অ্যান্সারটা আসে হচ্ছে 5235.88 জুলস। এইটা হচ্ছে আমাদের এই একটা
কম্প্রেস মানে একটা এক্সপ্যানশনের জন্য, এই বাইরে থেকে হিট নিয়ে একটা এক্সপ্যানশনের জন্য কাজ কত করতে পারবে। তো এটা আমি আগের দিন ইচ্ছা করে বাদে রেখেছিলাম কারণ কার্নো ইঞ্জিনের বিষয়টা বলা হয়েছিল না। আচ্ছা, তো এইটা গেল। আচ্ছা, আমরা একটু বলে নিই যে আমাদের থার্মোডাইনামিক্সের ল হচ্ছে বলে তিনটা। একটা হচ্ছে ফার্স্ট, তারপরে সেকেন্ড, আর একটা হচ্ছে জিরোথ ল। তো ফার্স্ট লটা তো আমি বলে দিয়েছিলামই যে এক্সটার্নাল একটা সোর্স থেকে যদি হিট নেওয়া হয় তাহলে ইন্টারনাল এনার্জির একটা বদল আসবে আর হচ্ছে ওয়ার্ক হবে। সেকেন্ড যে থার্মোডাইনামিক প্রিন্সিপাল সেটা এক একজন এক একভাবে বলেছে, তো এটার অনেক ধরনের ডেফিনেশন আছে। তো সবচেয়ে যেটা প্লজিবল এক্সপ্লেনেশন মানে সবচেয়ে অ্যাকসেপ্টেবল আর কি, মানে ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, তো সেটা হচ্ছে কার্নো যেটা বলেছে। তো কার্নো বলেছে কি যে একটা মেকানিক্যাল প্রসেসের মাধ্যমে যেই হিটটা ইনপুট করা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে কখনো কাজে নিয়ে যাওয়া সম্ভব না। এর অর্থ হচ্ছে এফিসিয়েন্সি কখনো 100% হবে না বা কোনো পারপেচুয়াল মোশন মেশিন তৈরি করা সম্ভব না। তো আমরা যে কার্নো দেখলাম না যে একটা ইনিশিয়াল কন্ডিশন থেকে শুরু করে এইভাবে এসে আবার ফেরত জায়গায় চলে যাচ্ছে, এটা কি একটা নেট একটা কাজ হচ্ছে না? এইটা হচ্ছে একটা অবাস্তবিক জিনিস, এটা হচ্ছে আমাদের কাল্পনিক একটা জিনিস। তো এইটা আসলে ফিজিক্যালি এভাবে হয় না, আরও লস থাকে এখানে। তা আমরা সব লসটা ক্যালকুলেট করছি না এখানে কোনো। আচ্ছা, আর জিরোথ লটা হচ্ছে মানে এই নামটার মতোই যে অনেকটা পয়েন্টলেস। তো বলে যে যদি একটা বডি এ একটা বডি সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম বা সমতাপীয় অবস্থায় থাকে, আর সিমিলারলি একটা বডি বি যদি একটা বডি সি এর সাথে একইভাবে সমতাপীয় অবস্থায় থাকে, তাহলে আমরা পরিশেষে বলতে পারি যে এ আর বি সমতাপীয় অবস্থায় আছে। এটা আসলে মানে অনেকটা কমন সেন্সের বিষয়। তো এই জন্যই প্রবাবলি এটার নাম জিরোথ ল, কারণ অনেক পয়েন্টলেস। আচ্ছা, তো এবার আমরা আসি একটা নতুন একটা জিনিসে, এই কার্নোর ইয়ের পরে হিট ইঞ্জিন। আচ্ছা, আমাদের হিট ইঞ্জিনের কয়েকটা বেসিক জিনিস আছে। সেটা হচ্ছে ফার্স্টে উৎস থাকে একটা, তারপরে মাঝখানে উৎসর হিটটাকে আমরা ধরি Q1 তাপটা, তারপরে এখান থেকে কিছু কাজ হয় ওয়ার্ক, আর যে কাজ করার পরে যেটুকু বাকি থাকে তাপটা সেটা আসে হচ্ছে গ্রাহকে বা হিট সিঙ্কের বাংলা কি, তাপ গ্রাহক। এই তো এইটার তেমন কিছু নাই, এটা জাস্ট সিম্পলি ওয়ার্ক ইকুয়াল টু Q1 মাইনাস Q2-তে আসে, একদম সাধারণ একটা বিষয়। তার এই হিট ইঞ্জিন যেভাবে ফাংশন করে এটা ঠিক উল্টাভাবে কাজ করে হচ্ছে হিমায়ক বা রেফ্রিজারেটর। মানে এখানে যে বলে যে হিট সোর্সের হচ্ছে তাপ বেশি থাকবে আর গ্রাহকের তাপ কম থাকবে, উৎসর বেশি তাহলে তাই হিটটা বাহির থেকে কোনো কাজ করা ব্যতীতই একাই হিটটা আসতে পারে, কারণ অবশ্যই যেখান থেকে বেশি কমের দিকেই তো যাবে। তো এই জন্য হচ্ছে কাজটা পজিটিভ একটা কাজ হয়। আর রেফ্রিজারেটরের জিনিসটা একদমই উল্টা। এইখানে হচ্ছে যে শুরুতে যে সোর্সটা থাকে সোর্সটাই হচ্ছে থাকে ঠান্ডা, আর সিঙ্ক যেটা বা গ্রাহক যেটা সেটা হচ্ছে আরও বেশি হিটেড থাকে। তো স্বাভাবিকভাবেই এটা তো এমনি আসা পসিবল না। তো এখানের জিনিসটা হচ্ছে কাজটাকে ইনপুট দিতে হয়, মানে আমি একটা এক্সট্রা কাজ করে ওইখান থেকে হিটটাকে মানে লোয়ার একটা টেম্পারেচারের জায়গার থেকে একটা হায়ার টেম্পারেচারের জায়গায় নিয়ে যেতে পারে। যেমন ফ্রিজ আর কি কাজ করে যে কনসেপ্টে যে ঠান্ডাটাকে আরও ঠান্ডা করে।
তো এটার জন্য তো বাইরে কম্প্রেসার অ্যান্ড আরও মোটরস আছে যেগুলো আর কি এই কাজটা ইনপুট দিচ্ছে। তো রেফ্রিজারেটর আর হিট ইঞ্জিন বেসিক্যালি জাস্ট উল্টা একটা জিনিস, আর তেমন কিছু না। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ইঞ্জিনের দক্ষতা। তো দক্ষতার বিষয়টা হচ্ছে মানে যে কোনো দক্ষতার কথা যদি আমি বলি, তো নিয়মটা কি, যে আমি যতখানি দিচ্ছি একটা কাজ করার জন্য ততখানি কতটুকু ব্যবহার করতে পারছে। তখন আমরা যদি একটা হিট ইঞ্জিনের কথা বলি, যেখানে Q1 হচ্ছে যে Q1 বা T1 যে কোনো কিছু দিয়ে বলতে পারি, তো Q1 যদি হয় Q2 এর থেকে বড়, সেক্ষেত্রে কাজটা হয় কি Q1 মাইনাস Q2। তো কি আমরা যখন দক্ষতার ক্ষেত্রে বলছি তখন কি বলি, যে যেটা দিচ্ছি আমরা দিচ্ছি কি Q1 দিচ্ছি, তো Q1 এর রেসপেক্টে কতটুকু কত পার্সেন্ট কাজ করতে পারছে, এটাই হচ্ছে আমার দক্ষতা। এফিসিয়েন্সি এটা, এখন এটারই ডিফারেন্ট ফর্মেটস আছে, ওই টেম্পারেচার দিয়ে T1 মাইনাস T2 বাই T1, একই জিনিস আর কি, সবগুলো ওভাবে একইভাবে ধরা হয়। আচ্ছা, একটা রেফ্রিজারেটরের ক্ষেত্রে হ্যাঁ, রেফ্রিজারেটরের ক্ষেত্রে একটা সহক আছে যেটাকে কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কে ইকুয়াল টু Q1 বাই ওয়ার্ক থাকে, মানে অপসারিত তাপ আর ডিভাইডেড বাই সরবরাহকৃত কাজ। তো Q1 আর নিচে W মানে কি Q1 মাইনাস Q2 না। রেফ্রিজারেটরের ক্ষেত্রে এটাকে উল্টাভাবে লিখি আমরা, কারণ একটা থাকে, কারণ তাছাড়া নেগেটিভ ভ্যালু চলে আসবে আমাদের, মানে জাস্ট ফর দ্য সেক অফ কিপিং ইট পজিটিভ আর কি। রেফ্রিজারেটরের মানে ফাংশনিংটা পজিটিভ রাখার জন্য আমরা জাস্ট এটাকে উল্টা করে লিখি আর কি, কারণ একই তো, ডিফারেন্সই তো আর কি, তো তেমন একটা কোনো সমস্যা নেই। এই সহগটা মানে জেনারেলি ম্যাথসগুলো আসে রেফ্রিজারেটর রিলেটেড এই সহগ নিয়ে, যে একটা সহগের ভ্যালু দেওয়া থাকে ওখান থেকে। যেমন একটা ম্যাথ দেখাই, বলছে একটা রেফ্রিজারেটর কার্যকৃত সহগ হলো কে এর ভ্যালু হচ্ছে 4.6। এটি ঠান্ডা প্রকোষ্ঠ হতে প্রতি চক্রে 250 জুল তাপ অপসারণ করলে, তো তাপ অপসারণের কথা আমরা কি বললাম, ওই যে Q1 হচ্ছে বললো 250 জুলস। তাপ অপসারণ করলে প্রতি চক্রে রেফ্রিজারেটরের চালনার জন্য কি পরিমাণ কাজ সরবরাহ করতে হবে। আচ্ছা, আমরা তো কে ইকুয়াল টু জানি Q1 বাই W, তো আমাদের এখানে কে এর ভ্যালু দেওয়া, Q1 এর ভ্যালু দেওয়া, তাহলে আমাদের কাজ কতখানি করতে হবে সেটা তো সিম্পল হলো বেশ, যে W ইকুয়াল টু Q1 বাই কে। তো Q1 হচ্ছে 250 আর এটা হচ্ছে 4.6, তো ডিরেক্টলি ভ্যালুটা কত আসে 250 ডিভাইডেড বাই 4.6, 54.34 জুলস। তো এইটা হচ্ছে আমার রেফ্রিজারেটর প্রতি সাইকেলে কাজ করার মানে কতখানি কাজ করতে হচ্ছে। আচ্ছা, সেকেন্ড পার্টটা কি পরিমাণ তাপ প্রতি চক্রে বর্জন করবে। আবার আমরা আগের ফর্মুলাটায় যাই, W ইকুয়াল টু কি Q2 মাইনাস Q1 না। তো এখানে আমরা W এর ভ্যালু জানি, Q1 এর ভ্যালু জানি, তাহলে Q2 এর ভ্যালু তো এমনি হয়ে যাচ্ছে। W এর ভ্যালু হচ্ছে 54.34, Q2টা হচ্ছে আমরা তো ওইটাই জানতে চাচ্ছে যে কি পরিমাণ তাপ চক্র বর্জন করতে পারছে, মাইনাস Q1 এর ভ্যালু হচ্ছে 250। তাহলে এটাকে জাস্ট এই পাশে নিয়ে আসলে Q2 ইকুয়াল টু 304.34 জুলস। এই হলো আমার রেফ্রিজারেটরের ম্যাথ, মানে এটা হচ্ছে একদম মানে মিনিমাম লেভেলের ম্যাথ। তো আমরা এবার আসি একটু এফিসিয়েন্সি নিয়ে, একটু দু একটা ম্যাথ করে দেখি যে এফিসিয়েন্সির ম্যাথগুলো কি খুব একটা কঠিন লাগে কিনা আমাদের।
আচ্ছা, একটি তাপীয় ইঞ্জিনের কার্যকর বস্তু প্রতিবার উৎস হতে যে পরিমাণ তাপ গ্রহণ করে কাজ সম্পন্ন করার পর তার 70% তাপ বর্জন করে। তো একটা ইনফরমেশন আমরা এখান থেকে পেলাম, সেটা হচ্ছে 70% তাপ বর্জন করে। তো এইটার কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি করো। আচ্ছা, তো আমরা যদি বলি যে গৃহীত তাপকে বলি যে Q1 আর বর্জিত তাপ হচ্ছে Q2, তাহলে বর্জিত তাপ কি বলেছে যে 70% অফ গৃহীত, তাই না? তাহলে Q2 ইকুয়ালস টু 70/100 অফ মানে মাল্টিপ্লাইড অফ Q1। আচ্ছা, এরপর এখন জিজ্ঞেস করলো যে কর্মদক্ষতা কত। তো কর্মদক্ষতার ফর্মুলা কি ছিল? এই ইটা ইকুয়ালস টু Q1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%, তাই না? তো এখন Q1 হচ্ছে, Q2কে তো আমরা Q1 এর রেসপেক্টে 0.7 Q1 লিখতেই পারি। তো এই জিনিসটা এরপরের লাইনে কী লিখতে পারবো? Q1 মাইনাস 0.7 Q1 বাই Q1 ইন্টু 100% ইকুয়ালস টু, এখান থেকে থাকে 0.3 Q1 বাই Q1 ইন্টু 100%, কাটাকাটি গেলে 30%। এটা হচ্ছে আমাদের একদম সিম্পল একটা অ্যাপ্রোচ ম্যাথসের। এটা নিয়ে তেমন একটা কিছু সমস্যা হওয়ার কথা না। আমরা একটা সেকেন্ড ম্যাথসে আসি। একটু ইনফরমেটিভ কিছু একটা দেখি আমরা। একটি তাপ ইঞ্জিনের কার্যকর বস্তু 400 কেলভিন তাপমাত্রায়, যা ইনফরমেশন পাবো সেটা লিখে নেওয়াটাই ইজিয়ার হবে, তাপমাত্রায় উৎস হতে 840 কিলোজুল। আচ্ছা, তো আমরা এটাকে বলে নিই T1। T1 বলছে উৎস হতে 840 কিলোজুলস, 840 কিলোজুলস। আচ্ছা না, 840 শুধু জুলস বলেছে। 840 জুলস তাপ গ্রহণ করে শীতল আধারে 630 জুল তাপ বর্জন করে। তাহলে Q2 হচ্ছে 630 জুলস, 630 জুলস তাপ বর্জন করে। এখন বলেছে যে শীতল আধারের তাপমাত্রা ও ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। তো শীতল আধারের তাপমাত্রার জন্য আমরা এটা দক্ষতার মাধ্যমে যাব। তো দক্ষতার ফর্মুলাটা কি ছিল? Q1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। তো এই একই জিনিসটা আমরা দেখেছি না, যে T1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%, ছোটো হয়ে গেছে, ইন্টু 100%, জায়গায় হচ্ছে না। তো দুই পাশে যে 100% আছে ওটা আমরা একদম ডিরেক্টলি বের করে ফেলি। আমরা আগে শুধু এইটার ভ্যালুটা যদি বের করে ফেলি যে ইটার ভ্যালুটা কত আসে। আচ্ছা, এটা তো ক্যালকুলেটরে করলেই হয়। 840 মাইনাস 630 ডিভাইডেড বাই 840 আসে হচ্ছে 25%। তো 25% মানে হচ্ছে 0.25। 0.25 ইউজ করে আমার জন্য সুবিধা, কারণ আমরা এটাতে ইউজ করতে পারবো পরে। আচ্ছা, তো T1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তো এখন আমাদের বলা ছিল কি T1 এর ভ্যালু হচ্ছে 400 কেলভিন। তো এটা কিন্তু আমাদের ম্যাথসের এক পার্ট শেষ। তো পরের পার্ট হচ্ছে T1 তো দেওয়াই আছে। T1 যদি 400 দেওয়া থাকে তাহলে 400 মাইনাস T2 বাই 400 ইন্টু, আচ্ছা এবার ইন্টু না লিখি, কারণ আমরা এটাকে 0.25-এ রেখেছি, পার্সেন্টেজ আর রাখলাম না। তাহলে 100%-কে আমরা সরাই দিই, ইকুয়াল টু 0.25।
তাহলে ক্রস মাল্টিপ্লাই করব, 400 মাইনাস T2 ইকুয়াল টু 400 ইন্টু 0.25 হচ্ছে 100 আসে, তাহলে T2 এর ভ্যালু কত আসবে? 300 কেলভিন। তো এই হচ্ছে আমাদের বেসিক ধরনের ম্যাথস। আমরা নেক্সট ক্লাসে আবার আরেকটু কমপ্লিকেটেড ম্যাথসগুলোর দিকে আগাবো, কারণ থিওরিটিক্যাল পার্টস আর তেমন একটা নাই, আমাদের খালি একটা টপিক একটু দেখা বাকি, সেটা হচ্ছে এন্ট্রপি। তো এন্ট্রপিটা নিয়ে আমি নেক্সট ক্লাসে একটু ডিসকাস করব, করে তারপরে এগুলোর আরেকটু টাফ ম্যাথসগুলো দেখব, আর এন্ট্রপি রিলেটেড যেগুলো ম্যাথস আছে সেগুলো আমরা দেখব। তো এখন পর্যন্ত আর কি যারা যারা আছো আমাদের সাথে, তারা থাকার জন্য তাদেরকে ধন্যবাদ। তো দেখা হবে নেক্সট ক্লাসে। সো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং টুডে।